যে নেত্রীর কথা বলছিলেন সে তো এই দেশের স্বৈরাচার। সবার কাছে হইলো, আমার কাছে না। শেখ হাসিনা আবার ফিরে আসবে, অবশ্যই আসবে। শেখ হাসিনা আসলে কি দেশ ভালো চলবে? ইনশাল্লাহ অনেক ভালো চলবে, বর্তমান যা আছে তার থেকে অনেক ভালো চলবে। তার দল তো লুটপাট করেছে, দুর্নীতি করেছে, সে আসলে আবার কিভাবে ভালো চলবে? আপনি শিওর বলতে পারবেন যে তার দলে লুটপাট করছে? বলতে পারবেন যে এখন যারা আছে বর্তমানে তারা কি লুটপাট করতেছে না, এটা কোনো বলতে পারবো? যে বিএনপি না থাক বা আওয়ামী লীগ না থাক, মানে এই যে ছাত্র ধর্ম না থাক, যারা আছে তারা লুটপাট করতেছে না, বলতে পারবেন? শেখ হাসিনা না হলে করছে, তাহলে উনি কেন করতেছে? ওনার তো দেশ উন্নয়ন করার জন্য উনি কেন এইগুলা করতেছে? এটার জবাব আমরা সবার কাছে, জাতির কাছে চাইলাম। জাতির কাছেই তো চাই জবাব। আপনি জিনিসটা বুঝেন যে মাত্র উপদেষ্টা যে হইলো হইতে না হইতে, সে উপদেষ্টার আগে কি ছিল আর এখন কি হয়ে গেছে, তার এটার মানে কি বুঝায়? আবার আর আওয়ামী লীগ না করলেও লুটপাট করছে। অফিস দিছে, ওখানে ওরা লুটপাট চলতেছে, এটা তো আমরা টিভিতে দেখতেছি, সব জায়গায় দেখতেছি। এটা কেন করতেছে? মানলাম শেখ হাসিনা লুটপাট করছে, এরা এখন করতেছে কেন? এটা কারা করতেছে? এটা তো আর শেখ হাসিনা করতেছে না, শেখ হাসিনার লোকজনও করতেছে না, তারা তো এখন নাই। এখন কারা করতেছে? এটা এখন দেখতেছে না পাবলিক? ছাত্রী হিসেবে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের শাসন ব্যবস্থায় শিক্ষা ব্যবস্থা, যে আইনি ব্যবস্থা, সব মিলে কেমন জীবনযাপন চলছে? যখন হাসিনা ছিল তখন অনেক মানে বেটার কাটাইছি, মানে উনি যখন ছিল খুব মানে সুযোগ সুবিধা ছিল সব দিক থেকে। যদি ভালো যদি না চলে তখন আমরা চাইবো যে আবার যেন আওয়ামী লীগ সরকার যেন আবার যেন বসে, কিন্তু উনি যদি ফিরে দেশে মানে ভালোই হবে, খারাপ কিছু হবে না। আর বাপে বাংলা ভাষা আনছে, আর বাপের মূর্তিতে যদি জুতা মারে তাহলে এটা জিনিসটা তো অনেক বেদবি হয়ে যায়, অনেক বেদবি করে ফেলছে। শেখ হাসিনা স্বৈরাচার ফিরে আসুক, এটা চান কি? অবশ্যই 2012 সালের পরের থেকে তো মানুষ এরকম উন্নয়ন দেখে নেই। আপনার আমার এটা কল্পনার বাইরে। 2012 সালের পরে মানুষ যেরকম আপনি মেট্রো রেল তো জীবনে চোখে দেয়ই নেই, বাপের জীবনে মেট্রো রেল দেখছে জীবনে 2012 সালের পর। 2018-19-এর পর শেখ হাসিনা একটু হইলেও করছে, এটা আমরা মানি। সে তো স্বৈরাচার ছিল। আর সেই স্বৈরাচার ছিল, ভালো আছিল, যেতই যা করছে হয়তো উন্নয়ন করে দেয়া গেছে, তো নিজেরটা নিজের দক্ষতা দিয়ে করছে। চাই আওয়ামী লীগ আসুক, আমি চাই যে আওয়ামী লীগ আসুক। আগের মতো অত ভালো নেই, এক কথায় আগের মতো ভালো নেই। সরকার ছাড়া আমাদের এই দেশটা মনে হয় ভালো যাচ্ছে না। আমি যে জিনিসটা বলবো, আমরা মেয়েরা এখনো সেফ না, প্লাস এখন অবস্থা আরো খারাপ হয়েছে, বিকজ এটা আমি নিজে এক্সপিরিয়েন্স করছি গত 2 দিন আগে। বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া, যেটা ওয়ান অফ দ্য মোস্ট সিকিউরড প্লেস ছিল ঢাকা সিটির মধ্যে, বাট ইটস নো মোর। সেদিন আমি নিজে একটা ইনসিডেন্ট নিজে ফেস করছি, তো তারপর থেকে আই থিঙ্ক মেয়েরা এখন আরো বেশি আনছে। আপনি যত কিছুই করেন, একটা গভর্নমেন্ট চালানোর জন্য ইউনিট পলিটিক্যাল পাওয়ার। সামনে কোন দল ক্ষমতা দেখতেছেন? আওয়ামী লীগ। আওয়ামী লীগ। আপনি? আওয়ামী লীগ আসলে ভালো হয়। আওয়ামী লীগের ভালো দিক বলেন তো দুই একটা। আচ্ছা, বর্তমান দেশে যা দেখতেছেন, দেশে ভালো পরিস্থিতি আছে? আওয়ামী লীগের আমলে কি এর থেকে ভালো ছিল? এসে ভালো ছিল। আচ্ছা, দেখতেছেন এইগুলো কি আছে, ভালো আছে? আপনি বলেন, আপনার বিকৃতি সেটাই বলেন। আওয়ামী লীগের আমার ভালো দিক বলেন, আমি সবাইকে জিজ্ঞেস করছি। বিএনপি তাহলে বিএনপি ভালো। আওয়ামী লীগের খারাপ দিক সবাই জানেন, আপনার কিছু বলার নাই। চাচ্ছি না। আওয়ামী লীগ সরকার হোক, আবার নির্বাচন হোক, হাসিনা যেরকম ক্ষমতা থাকার কারণে জিনিসপত্রের দাম কম ছিল, সবাই খাইতে পারছে, হয়তো দেশটা ভালোভাবে চলছিল। অনেক মানুষ সরকারের আগের সরকারই চায়, যারা গরিব আছে ভাই তারা খাইতে পারতাছে না। মধ্যবিত্ত মানুষের জন্য খুবই কষ্টজনক। এখন যদি আগের সরকার আবার নির্বাচন হয় তাহলে অনেক ভালো হইব আর কি, সাধারণ পাবলিকের জন্য। আবার তারা আগের মতন খাইতে পারবো, চলতে পারবো। ছাত্ররা কয় দেশ স্বাধীন করছে, ভাই স্বাধীন করছে ঠিকই, এখন নিউজ চ্যানেলে দেয়া যায় দেশ স্বাধীন, কিন্তু ওরকম স্বাধীন না ভাই। আর জনগণরা ভালো ছিল, যারা মধ্যবিত্ত তারা অনেক ভালো ছিল, চলছে ফেলছে, কাজ কাম করছে, খাইছে, তারা এতটা কষ্ট পায় নাই। বাজার ঠিক মতন করে খাইতেছে, ফ্যামিলির নিয়ে 2 মুঠো খাওয়াইতে দিছে, কিন্তু এখন পারে নাই ভাই, ওরকম পারে না। বাজার করতে গেলে হিমশিম খায় মানুষ, আগের মতন বাজার করতে পারে না। কারণ মনে হয় কি আওয়ামী লীগই ভালো, প্রধানমন্ত্রী ছিল ওইটাই ভালো ছিল, কারণ ওনাকে ছাড়া কোনো কিছু উন্নতি হয় না। মানে বাংলাদেশে অনেক কিছু ওনাকে ছাড়া, উনি দেশে অনেক উন্নয়ন করেছে এবং অনেক ভালো উন্নতি করছে, যেমন মেট্রো রেল, এগুলো তো মানুষ জনগণের জন্যই করছে। বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন আশেপাশে যা ছিল, এখন বাংলাদেশে অনেক কিছুই কিন্তু ওনার জন্যই হয়েছে। তাহলে জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানকে সমুন্নত রাখতে 5 আগস্টেই আপনারা সংসদে নির্বাচন করতে পারেন। তাহলে জাতি আপনাদের স্মরণ রাখবে এবং দিবসটিকেও স্মরণীয় করে রাখতে পারবেন। আপনাদের কি মতামত শুরুতেই জানতে চাই। মাসুদ কামাল, কি বলেন আপনি? 5 আগস্ট নির্বাচনের দিবস হিসেবে নির্ধারণ করাটা আমাদের এক ধরনের নাটকীয়তা আছে, কিন্তু বাট বাস্তবতা আছে কিনা সেটা অবশ্য সরকার বুঝবে। একটা পলিটিক্যাল পার্টি হিসেবে যারা নাকি নির্বাচনে নিজেরাই অংশ নিতে চায়
এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজে বলে তারা নির্বাচনে জিতবে, এই ধরনের একটা বিশ্বাসও তারা করে, সরকারও গঠন করতে চায়, এই ধরনের একটা চিন্তা আকাঙ্ক্ষা তাদের মধ্যে কাজ করে। কাজেই তারা একটা ডেট তো চাইতেই পারে, এবং সেই ডেটটা যদি 5 আগস্ট হয়, এটার মধ্যে এক ধরনের, ওই যে বললাম, এক ধরনের নাটকীয়তা আছে যে আমরা ওই দিবসটাকে মনে রাখতে চাই, অতএব ওই দিন হোক। কিন্তু বাস্তবতা সেরকম বলে কি না, এটা নিয়ে আমার একটু দ্বিধা আছে। আমি নিজে পার্সোনালি মনে করি যে এ বছরের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব, কিন্তু সেটা অগাস্টেই সম্ভব, এটা আমার কাছে একটু কঠিন মনে হয়। কারণ আমি নিজে একটা হিসাব করে দেখেছি আর কি। আমার হিসাবটা এরকম যে হয়তো এই মাসটা লেগে যাবে সবগুলো সংস্কার কমিশনের রিপোর্ট পেতে, সবগুলো যদি নাও হয়, গোটা 6 তো দরকার নির্বাচন আর সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য। এবং সেটা নিয়ে আমার ওখানে এরপরে পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে তারা বসবে, সেখানে 2-3 মাস লাগবে আমি মনে করি। 3 মাস ধরেন আপনি, 3 মাস ধরে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 3 মাস হলো। তো এপ্রিল মাস যদি হয়ে যায়, এপ্রিলে পরে মে, জুন, আগস্ট, এই 3 মাসে হবে না। কারণ এর মধ্যে যদি আবার আপনার আমি নিজে যেটা চাই যে হলো আগে স্থানীয় সরকার নির্বাচনটা হোক, আমি এটা চাই। কারণ স্থানীয় সরকার নির্বাচনও এই একটা মানে অরাজনৈতিক সরকারের অধীনে হওয়াটা আমি পছন্দ করি। যদি ওটা হয়, আমার বিবেচনা অক্টোবরের আগে করাটা মনে হয় অতটা তাড়াহুড়া হয়ে যাবে। জি, হাসাত আব্দুল্লাহ, শুরুতে একদম শুরুতে 5 আগস্টের পর বিএনপি বলেছিল 3 মাসের মধ্যে নির্বাচনের কথা। পরে তারা সেই অবস্থান থেকে সরে এসেছে এবং প্রথমে বলছিল যে যত দ্রুত সম্ভব নির্বাচন, তারপরে বলল যে এবছর নির্বাচন, তারপরে বলল জুলাই আগস্টের মধ্যে নির্বাচন, এখন একেবারে 5 আগস্ট একটা মোটামুটি নির্ধারিত তারিখ বলছে। আপনার কি মনে হয় বিএনপি কি সরকারের উপর কোনো চাপ প্রয়োগের চেষ্টা করছে কিনা? না, বিষয়টি চাপ প্রয়োগের না, বিষয়টি হচ্ছে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে, আর যেহেতু আমরা একটা ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের দিকেই যাচ্ছি, এবং যে সংস্কার বলি আমরা যাই বলি না কেন, যেগুলোই করা হচ্ছে না কেন, সেগুলো একটা ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের জন্যই করা হচ্ছে। তো সেই জায়গা থেকে বিএনপি যে বিষয়টি বলছে, তারা 5 আগস্ট বা 3 মাস বা 2 মাস, তাদের জায়গা থেকে তারা সেটাই চাইতেই পারে, সেটি কোনো সেই জায়গা থেকে তাদের জায়গা থেকে আমি কোনো সমস্যা দেখছি না। কিন্তু বিষয়টা হচ্ছে বাস্তবতার জায়গা। বাস্তবতার জায়গাটি হচ্ছে যে আমরা এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা যদি আগের যেই একটা কাঠামো রয়েছে, রাজনৈতিক কাঠামো, প্রশাসনিক কাঠামো, আগের যে প্রাতিষ্ঠানিক কাঠামোকে আমরা বিদ্যমান রেখে আবার একটি নির্বাচন আমরা দিতে যাই, সেক্ষেত্রে সেটি কতটুকু গ্রহণযোগ্য হবে, সবার কাছে কতটুকু গ্রহণযোগ্য হবে, সেটি কিন্তু প্রশ্নের জায়গাটি থেকেই যাচ্ছে। যেমন আপনারা দেখেন যে স্থানীয় প্রশাসনের জায়গাটি যদি আমরা দেখি, আমি নির্বাচন কমিশন গঠিত হলো, কিন্তু স্থানীয় প্রশাসনে যারা থাকে আমরা সবাই জানি, মাসুদ কামাল ভাইদের কাছ থেকে আমরা দেখেছি যে অতীতের যে নির্বাচনগুলো হয়েছে, সেখানে ইউনুর ভূমিকা, সেখানে এসপির ভূমিকা, আগের রাতে সেখানে একটা ইউনুকে কিনে নেওয়া হয়, এসপিকে কিনে নেওয়া হয়, এবং ফলাফল সেখানে ইউনু থেকে এবং এসপি থেকে ফলাফল নিয়ে সেখান থেকে বের হয়ে আসা হয়। তো দেখেন, আপনি যতক্ষণ না পর্যন্ত আপনার এই যে স্থানীয় প্রশাসনে একটা ট্রাস্ট বিল্ডিং এনশিওর করা যাচ্ছে, তাদেরকে আপনি একটা রিফরমেশনের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছেন, ক্ষমতা কাঠামোর একটা কাঠামোগত একটা সংস্কার নিশ্চিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই যে একটা গণতান্ত্রিক যে লড়াইয়ের মধ্য দিয়ে গিয়েছে বিএনপি সহ অন্যান্য ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো, তাদের কাছেও নির্বাচনটা কি ওই অর্থে অর্থবহ হবে কিনা, সেটি কিন্তু প্রশ্নের জায়গাটি থেকেই যাচ্ছে। আর যেই বিষয়টি, একটা বিষয় কি যে ভাই যেটি বলছেন, এই জায়গায় আমিও এই বিষয়ে একমত, বা আমরা আমাদের জায়গা থেকে কথা বলছি, সেটি হচ্ছে যে স্থানীয় যে প্রশাসনের যে নির্বাচন, যে লোকাল গভর্নমেন্টের যে ইলেকশনটা, সেই ইলেকশনটা যদি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে যেটি হবে যে আমাদের সবসময় দেখা যায় কি একটি রাজনৈতিক যেই দলের অধীনে নির্বাচনের আমাদের কিন্তু খুব সুখস্মৃতি নেই। অতীতে যদি আমরা দেখি, অতীতে আমরা দেখেছি যে দলীয় প্রতীকে নির্বাচন হয়েছে, অতীতে দলীয় যে একটা প্রভাবের মধ্যে নির্বাচনগুলো হয়েছে, সেখানে আমরা দেখেছি স্থানীয় সরকারে কিন্তু স্বচ্ছতা নিশ্চিত হয়নি, অংশগ্রহণমূলক নির্বাচনগুলো হয়নি। সেক্ষেত্রে আমার মনে হয় এই স্থানীয় সরকার নির্বাচন দিয়ে তারপর হচ্ছে একটা নির্বাচন কেন্দ্রিক যে রিফরমেশনগুলো রয়েছে, সেই রিফরমেশনগুলো করার পরে, এবং হচ্ছে স্থানীয় এই যে প্রশাসনের কাঠামোগত সংস্কার করার মধ্য দিয়ে, এবং ন্যূনতম যে জাস্টিস, আমরা যে জাস্টিসের জায়গাটি সেটাকে এনশিওর করে সেটাকে আমরা এই যে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের দিকে অবশ্যই আমরা যেতে পারি। তবে সেটা 5 আগস্ট আমার কাছে মনে হচ্ছে এটি খুব দ্রুততম সময়ে হয়ে যায়। এক্ষেত্রে প্রশ্ন আসতে পারে যে গভর্নমেন্টের, সেটা হয়তো ভিন্ন প্রসঙ্গ, সেটা পরবর্তীতে আলোচনায় আসবে। তবে 5 আগস্ট এটা খুবই কম সময়, সেটাকে আরও আলোচনা সাপেক্ষে, বা আমরা আমাদের জায়গা থেকে এটা যতক্ষণ না পর্যন্ত এই জায়গাগুলোর একটি দৃশ্যমান, একটি সর্বজন গ্রহণযোগ্য একটি অবস্থা তৈরি হচ্ছে, আমার মনে হচ্ছে নির্বাচন ততক্ষণ পর্যন্ত সেটা একটা গ্রহণযোগ্য টাইম পর্যন্ত সেটাকে বৃদ্ধি করা যায়। জি,
যে কারণে বিএনপি দ্রুত নির্বাচন চায় সেটার একটা কিছুটা আজকে সকালে আরেকটি সকাল বা দুপুরের দিকে আরেকটি আলোচনা সভা হয়েছে। সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কিছুটা দেওয়ার চেষ্টা করেছেন। তিনি বলেছেন অর্থনীতির অবস্থা ভালো না, যত দ্রুত নির্বাচন তত রাজনৈতিক অর্থনৈতিক সংকট মোকাবেলা সম্ভব। বলেছেন আগে সংস্কার পরে নির্বাচন, এটা খোঁড়া যুক্তি, নির্বাচন ছাড়া কোনো উদ্যোগই সফল হবে না। অর্থনীতির যে হাল সেটি কি আসলে বিএনপি শুধু টের পাচ্ছে, আপনারা পাচ্ছেন কিনা প্রশ্ন রইল। আমি আসছি আপনার কাছে। তার আগে মাসুদ কামাল, একটু জানতে এবং বুঝতে চাই, সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন অন্তর্বর্তী সরকার প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক সংস্কারে যতটা মনোযোগ দিচ্ছে অর্থনৈতিক ব্যবস্থাপনায় ততটা দিচ্ছে না। শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদন জমা হওয়ার 1.5 মাস পার হলেও সুপারিশ বাস্তবায়নে সরকার কিছুই করেনি। অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাট বাড়ানো হচ্ছে, বলেছেন প্রবৃদ্ধির হার ধীর হয়ে পড়ছে, আবার বেসরকারি খাতে বিনিয়োগ হচ্ছে না। এদিকে কর্মসংস্থানের ক্ষেত্রেও সমস্যা রয়ে গেছে। সুষম অন্তর্ভুক্তিমূলক টেকসই অর্থনীতি গড়ে তুলতে যে ধরনের সংস্কার দরকার তার রূপরেখা দেখা গেল না। আপনার কি মনে হয় মাসুদ কামাল, যে সরকার কেন অর্থনৈতিক ব্যবস্থাপনায় মনোযোগ দিচ্ছে না এবং অর্থনীতিকে গতিশীল করতে, বা আমি যদি দেবপ্রিয় ভট্টাচার্যের কথায় বলি যে আর একটু সুদৃঢ় করার জন্য কি নির্বাচনটা জলদি হওয়া দরকার কিনা? দেখেন, দেবপ্রিয় ভট্টাচার্য যে কথাগুলো আপনি বললেন আমি এর সঙ্গে মোটামুটি একমত, মানে প্রায় সবই একমত আমি। উনি ঠিকই বলেছেন। এটা 1.5 মাস হয়ে গেল, আপনার একটা শ্বেতপত্র প্রকাশ করতে বললেন, তারা খেটে খুটে করলো, আপনি এটা নিয়ে কিছু করলেন না তো। আমি না এই সরকারকে বলি আপনাকে, আমাকে এই সরকারটাকে একটু নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট মনে হয়। দে আর নট সিরিয়াস এট অল। তারা জানে না অথবা বোঝে না অথবা করে না যেটা তাদের করা উচিত। আমি অনেকগুলো এক্সাম্পল দিতে পারি। আমি আপনাকে মাত্র 2টো উদাহরণ দিচ্ছি। এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন লিডার আমাদের এখানে আছেন, সরি, ওনারা একটা ঘোষণা দিলেন যে ওনারা 31শে ডিসেম্বর একটা প্রোক্লেমেশন অফ রেভলিউশন তারা প্রকাশ করবেন। প্রথমে তারা সরকার বলল যে এটা একটা ব্যক্তিগত উদ্যোগ, এর সঙ্গে আমরা নাই। 2 দিন পরে সিচুয়েশন বুঝতে পারলো যে কি ঝামেলা হতে পারে, বুঝে টুঝে বললো না ঠিক আছে আমরাই করব, জাতীয় ঐক্যমত্যের বিরুদ্ধে করবো, মাধ্যমে করব। ছাত্ররা মেনে নিল। তারা কেন মেনে নিল? কারণ তারা সরকারের উপর আস্থা রাখলো, ভরসা রাখলো। সরকার পলিটিক্যাল পার্টিগুলি নিয়ে বসলো। কবে বসলো? ছাত্ররা একটা আলটিমেটাম দিয়েছিল যে 15 জানুয়ারির মধ্যে করতে হবে। তারা কবে বসলো? 16 তারিখে। কেন তারা এই 15 দিন বসলো না কেন? তাহলে তারা কি বোঝাতে চাইলো যে তোমাদেরকে আমরা কোনো গুরুত্বই দিচ্ছি না? এটা বোঝাতে চাইলো? এটা তুমি বোঝাতে চাও তাহলে তুমি সরাসরি আলাপ করো। তুমি ছাত্রদের ডেকে বলো যে তোমাদের এই যুক্তিগুলি ঠিক না, এটা প্রয়োজন নাই কোনো। তুমি এটা বলছোও না। আবার ওদের যে আলটিমেটাম সেটাকে তুমি ইগনোর করছো কেন? এই যে একটা আমি ধরলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেউ না, 10-12 জন ধরে নিচ্ছি আমি, একদম উইক, আমি তাও ধরে নিচ্ছি হাইপোথেটিক্যালি, ওরা পাত্তা না দেওয়ার মতো তাও ধরলাম। কিন্তু এরা তো একটা দাবি তুলেছে। এই দাবিটা যদি এতই গুরুত্বহীন হলো তাহলে তোমরা কেন বললা যে আমরা করব? ওরাই করতো, পারলে পারতো, না পারলে না পারতো, দেখতাম মাঠে কি হয়। তুমি ওইটাকেও ভয় পাও, আবার থাপ থুপ দিলা, বিয়ে তুমি কিছু করলা না। আর যেটা সে করছে 16 তারিখে ওটা কিছু হয়েছে? কিছু হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠায় আপনি আসেন, কেউ কেউ আসে, কেউ কেউ আসে না। এবং যারা আসে তারা কি বলে গেল? কোনো পথ দেখাই গেল না। তাহলে কি হলো? ওরা যে দাবিটা তুললো এই দাবিটাকে কোনো গুরুত্ব দেওয়া হলো না। কেন দিল না? মানে হলো এই সরকার, আমি যে বইয়ের কথাটা বলছি, তারা সিরিয়াস না, তারা কোনো বিষয়ের উপর সিরিয়াস না। এখন উনি হতে পারেন নন সিরিয়াস, এটা ওনার ব্যাপার, আমার কোনো আপত্তি নাই। কারণ ইউনুস সাহেব তো আগেও কিছুদিন আপনি দেখেছেন ওই যে আপনার নিউ এজের সম্পাদকের সঙ্গে একটা ইন্টারভিউ দিয়েছেন। ওই ইন্টারভিউর মধ্যে উনি বেশ সুন্দর করে গুছিয়ে গেছে, বললেন যে উনি নিজেও এই জগতের লোক না, অন্য জগতের লোক, তবু আসছেন কেন, দেখি কিছু করা যায় কি না। তারপরে বললেন আপনার উপদেষ্টারা ভালো বোধে কাজ করে না। উনি বলতেছেন যে আমারই তো অনেক ব্যর্থতা আছে, ওনাদেরকে আমি কী করে বলি। তার মানে কি উনি নিজেই বুঝলেন যে ওনার অনেক ব্যর্থতা আছে। তারপরে অন্য যাদেরকে নিয়ে আসছেন তাদেরও ব্যর্থতা আছে, উনি নিজে কিন্তু বুঝতে পারছেন। এতগুলি ব্যর্থ লোক একসঙ্গে হয়েছে কেন? দেখি কিছু করা যায় কিনা, মানে এক্সপেরিমেন্ট করবেন। উনি এক্সপেরিমেন্ট করেন ভাই, ওরা ঘরে সারাদিন করেন, আমার কোনো আপত্তি নাই। দেশ ও জাতি নিয়ে তো ওনাকে এক্সপেরিমেন্ট করার কোনো অধিকার কেউ দেয় না। দেশ ও জাতি নিয়ে এক্সপেরিমেন্ট করছেন কেন?
উনি প্রত্যেকটা জায়গায় এই কাজটা করছেন, সিরিয়াসলি কোনো কিছু নিচ্ছেন না। এবং এই শ্বেতপত্রের ক্ষেত্রেও একই কথা বলেছেন। এবং শ্বেতপত্রের দুরবস্থা দেখা আমার কাছে মনে হচ্ছে ওই যে সংস্কার কমিশন যেগুলি করছে ওগুলো নিয়ে উনি একই কাজ করবেন। উনি আসলে কি যে করবেন উনি নিজেও জানেন।